দর্শক স্বাগতম জানাচ্ছি দেশের উত্তপ্ত রাজনীতি পরিস্থিতি নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফ্রেশ রাজনীতিতে। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হতে পারে। নতুন পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা ১৭ আসনে জামায়াত নেতা খালেদুজ্জামানের বিজয় নিশ্চিত, এমনটাই বলছে ১৭ আসনের সাধারণ ভোটাররা। তাহলে কি জামায়াত নেতা খালেদুজ্জামানের কাছে পরাজয় বরণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান? নির্বাচনের আগেই জামাত চরমনায়ের দ্বন্দ্ব প্রকাশ, ভাঙনের মুখে ১৭ দলীয় জামাত জোট। কোন কোন দল জামাত জোট থেকে বেরিয়ে আসছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, এটা যদি বাস্তবায়ন হয় তবে দেশের মানুষের উপর ভ্যাট ট্যাক্স বেড়ে যাবে। ২০০৮ সালেও আওয়ামী লীগ সরকার ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে ১৭ বছর বাংলাদেশ শোষণ করেছে। বিএনপিও এখন আওয়ামী লীগের মতো ফ্যামিলি কার্ডের কথা বলে জনগণের ভোট নিতে চাইছে বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না। এবং সবশেষে জানিয়ে দেব, পটুয়াখালী ৩ আসনে জোটের রাজনীতিতে বড় ফাটল। ভিপি নূরের বিরুদ্ধে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন। নূরের কঠোর হুঁশিয়ারি, হাসান মামুনের জন্য আমার পদ পদবি চলে গেল, আমি তার জন্য কাজ করব। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নাকি জামায়াত ইসলামী, কোন দলে ভোট দিলে দেশের মানুষ নিরাপদে থাকবে এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বলে আপনি মনে করছেন, অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জরিপ থেকে পাওয়া তথ্য যেন পুরো রাজনীতির দাবার ছককে পাল্টে দিয়েছে। নতুন পরিসংখ্যানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে ১৪০টি আসনে বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। অন্যদিকে দীর্ঘদিনের রাজপথের বিরোধী দল বিএনপি এই পরিসংখ্যানে অনেকটা পিছিয়ে পড়েছে। দর্শক, রাজনীতির মাঠ এখন বেশ সরগরম। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে যে পরিসংখ্যানগুলো ভাইরাল হচ্ছে তা বিশ্লেষণ করলে দেখা যায় জনসমর্থনের পাল্লা ক্রমশই ভারী হচ্ছে জামায়াত ইসলামের দিকে। ধারণা করা হচ্ছে দলটি তাদের সাংগঠনিক শক্তি এবং নীরব ভোট ব্যাংক কাজে লাগিয়ে এককভাবে ১৪০টিরও বেশি আসনে জয়লাভের ক্ষমতা রাখে। বিশ্লেষকদের মতে বিগত দিনগুলোতে দলটির নেতাকর্মীদের উপর দিয়ে যাওয়া ঝড় এবং পরবর্তীতে তাদের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সহমর্মিতা ও আস্থার জায়গা তৈরি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের একটি বড় অংশ এবার জামাতের দিকে ঝুঁকেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিকে নিয়ে যে পরিসংখ্যান সামনে এসেছে তা দলটির নেতাকর্মীদের জন্য বেশ চিন্তার কারণ হতে পারে। জরিপ বলছে সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও সম্প্রতি সময়ে মাঠের রাজনীতিতে কৌশলগত কারণে কিছুটা পিছিয়ে পড়েছে বিএনপি। সাধারণ ভোটারদের মধ্যে বিএনপির প্রতি যে প্রত্যাশা ছিল অনেক ক্ষেত্রে তা পূরণ না হওয়ায় ভোটের হিসাবে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে অনেক বিশ্লেষক। যেখানে জামাত তাদের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এগোচ্ছে, সেখানে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে ধোঁয়াশা দেখছেন সাধারণ ভোটাররা। সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখ পড়ছে বিভিন্ন নির্বাচনী বিশ্লেষণ। সেখানে নেটিজনরা বলছেন বন্যা পরবর্তী সহায়তা কার্যক্রম এবং দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে জামাতে ইসলামের ভূমিকা তাদের জনপ্রিয়তার গ্রাফকে উপরের দিকে নিয়ে গেছে। মানুষ এখন শুধু আবেগের বশে নয়, বরং কাজের মূল্যায়ন করেই ভোট দিতে চাই। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে জামাত ইসলামী। তবে রাজনীতির মাঠে শেষ বলে কিছুই নেই। নির্বাচন যত ঘনিয়ে আসবে সমীকরণ তত পাল্টে যেতে পারে। বিএনপি কি পারবে তাদের হারানো অবস্থান ফিরে পেতে, নাকি নতুন পরিসংখ্যানে ভর করে ১৪০ আসনের ল্যান্ডমার্ক স্পর্শ করে ক্ষমতায় আসবে জামাত ইসলামী? তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। তবে আপাতত জনমত জরিপ আর সোশ্যাল মিডিয়ায় হাওয়া বলছে আগামী নির্বাচনে বড় এক চমক অপেক্ষা করছে দেশবাসীর জন্য। রাজনীতির মাঠে সবসময় ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা ১৭ গুলশান বনানী ক্যান্টনমেন্ট ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আর এই আলোচনায় ঘি ঢেলেছেন সাধারণ ভোটারদের বর্তমান মনোভাব। ঢাকা 17 আসনের অলিগলি থেকে শুরু করে চায়ের আড্ডা, সবখানেই এখন একটাই নাম, জামায়াত নেতা খালেদুজ্জামান। স্থানীয় ভোটারদের ভাষ্যমতে এই আসনে খালেদুজ্জামানের বিজয় অনেকটাই নিশ্চিত। কিন্তু কেন এই জনপ্রিয়তা? স্থানীয়রা বলছেন সুখে দুঃখে মানুষের পাশে থাকা এবং ক্লিন ইমেজের রাজনৈতিকবিদ হিসেবে খালেদুজ্জামান নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিগত দিনে এ এলাকার উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। ভোটাররা বলছে তারা এবার কোনো দলীয় প্রতীক নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত ইমেজ এবং কাজের মূল্যায়ন করতে চান। আর সেই বিচার বিশ্লেষণে বাকিদের চেয়েও এগিয়ে আছেন জামাত মনোনীত এই প্রার্থী। তবে এই আসনের লড়াইটা এবার ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ এখানে তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন খোদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, একজন দলের শীর্ষ নেতা, অন্যদিকে স্থানীয় জনপ্রিয় মুখ। এই দুয়েল লড়াইয়ের সমীকরণ বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বা হেভিওয়েট প্রার্থী থাকার পরেও মাটির জরিপ বলছে ভিন্ন কথা। সাধারণ মানুষের জরিপ যদি সত্যি হয়, তবে কি জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি তারেক রহমানকে পরাজয় বরণ করতে হবে জামাত প্রার্থী খালেদুজ্জামানের কাছে? বিশ্লেষকরা বলছেন ঢাকা 17 আসনে যদি তারেক রহমান হেরে যান, তবে তা হবে আগামীর রাজনীতির সবচেয়ে বড় অঘটন এবং বিএনপির রাজনীতির জন্য একটি বড় ধাক্কা। অন্যদিকে জামাত ইসলাম যদি এই মূল্যবান আসনটি নিজেদের ঘরে তুলতে পারে, তবে তা দলটির জন্য একটি বিশাল রাজনৈতিক বিজয় হিসাবে গণ্য করা হবে। গুলশান বনানী অভিজাত ভোটার থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ, সবার চোখ এখন এই আসনের ফলাফলের দিকে। এখন দেখার বিষয় শেষ হাসিটা কে হাসে, জনপ্রিয়তার তুঙ্গে থাকা খালেদুজ্জামান নাকি বিএনপির শীর্ষ কাণ্ডারি তারেক রহমান? ইসলামিক দলগুলোকে এক ছাতার নিচে আনার যে স্বপ্ন নিয়ে 11 দলীয় জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, নির্বাচনের আগেই তাতে বড় ধরনের ফাটল ধরেছে। বেচতে যেতে বসেছে ইসলামপন্থীদের ঐক্যের স্বপ্ন। আমাদের হাতে আসা সর্বশেষ তথ্যে নিশ্চিত হওয়া গেছে, আসন ভাগাভাগি এবং ক্ষমতার হিসেব নিকেশ নিয়ে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনায়ের মধ্যকার দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। রাজনৈতিক অঙ্গনের অন্দরের খবর হলো, জামায়াত ইসলামী চরমনাই পীরের দলকে সম্মানজনক আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেও চরমনাই যে দাবি বা শর্ত জুড়ে দিয়েছে তাতে অবাস্তব এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করছেন জোটের অন্য শরিকরা। জানা গেছে জামাত চরমনাইকে ৪৫টি আসন ছাড় দেওয়া এবং ২৫টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছিল, কিন্তু চরমনাই পীরের দলের দাবি তাদেরকে ১০০টিরও বেশি আসন দিতে হবে। শুধু তাই নয়, নির্বাচন হওয়ার আগেই আগামী সরকারে তাদের জন্য প্রধানমন্ত্রীর পদ অথবা রাষ্ট্রপতির পদ নিশ্চিত করার মতো কঠিন শর্তেও তারা জুড়ে দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন চরমনাইয়ের এ ধরনের আচরণ অনেকটা গাছে কাঁঠাল গোপে তেল প্রবাদের মতো, যেখানে বিগত নির্বাচনগুলোর পরিসংখ্যানে দেখা যায় চরমনাইয়ের নিজস্ব ভোট ব্যাংক ১ থেকে ৩% বেশি নয়, সেখানে ১০০ আসন দাবি করা এবং প্রধানমন্ত্রী পদ চাওয়াকে অযৌক্তিক বলে মনে করছেন খোদ জোটের অন্য নেতারাও। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই দ্বন্দ্ব শুধু দুই দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং চরমনাইয়ের দলের ভেতরেও এখন চলছে তীব্র গৃহদাহ। দলটির আমির পীর সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিম যখন ঐক্যের স্বার্থে কিছুটা নমনীয়, ঠিক তখনই উল্টা সুরে কথা বলছেন তার ভাই এবং দলের নীতি নির্ধারক মুফতি ফয়জল করিম। অভিযোগ উঠেছে ব্যক্তিগত ইগো এবং জামাত দ্বন্দ্ব থেকে মুফতি ফয়জল করিম এই জোট প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। এমনকি তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তাদের সব দাবি না মানলে তারা জামাতের সাথে কোনো জোটে থাকবে না। ইতিহাস বলছে ২০০১ সালেও ঠিক একই রকম অতিরিক্ত আসন দাবির কারণে জোট হয়নি এবং চরমনায় ৩০০ আসনে একইভাবে প্রার্থী দিয়ে একটি সিটেও জয়লাভ করতে পারেনি। এবারও কি রাজনীতির মাঠে এই একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? জামায়াত ইসলামীর নীতি নির্ধারকরা অবশ্য জানিয়ে দিয়েছে অন্য কোনো আবদার মেনে নিয়ে তারা জোট করবে না। চরমনায় শেষ পর্যন্ত জোটে না থাকলে জামায়াত ইসলামী ২২৫টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন দেখার বিষয় আগামী কয়েকদিনের মধ্যে চরমনাই তাদের অবস্থান পরিবর্তন করে নাকি ১১ দলীয় জোটের কফিনের শেষ পেরাকটি ঠুকে দিয়ে নির্বাচন থেকে আলাদা হয়ে যায়। আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যখন নানা পরিশ্রুতির মালাজুরি সাজাচ্ছে, ঠিক তখনই বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী ওয়াদা ফ্যামিলি কার্ড নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে বিএনপির এই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি আসলে জনগণের কাঁধে নতুন করে ভ্যাট এবং ট্যাক্সের বোঝা চাপানোরই নামান্তর। নাহিদ ইসলাম প্রশ্ন রেখেছেন, এই যে মানুষকে কার্ড দেওয়া হবে,
টাকা দেওয়া হবে। এই টাকার উৎস কি? তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, এই টাকা তো আর আকাশ থেকে পড়বে না। এই টাকার যোগান দিতে হলে জনগণের পকেট কাটতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে সে টাকা দিয়েই এই কার্ডের খরচ মেটাতে হবে। অর্থাৎ এক হাত দিয়ে কার্ড ধরিয়ে দিয়ে অন্য হাত দিয়ে সাধারণ মানুষের পকেট খালি করার এক অভিনব চক্রান্ত এটি। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই কার্ড ব্যবহার চালু হলে দেশে দ্রব্যমূল্য আরও বেড়ে যাবে এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ চরম বিপাকে পড়তে পারে। বক্তব্যে তিনি 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। 2008 সালে আওয়ামী লীগ বলেছিল তারা ক্ষমতায় গেলে জনগণকে 10 টাকা কেজি চাল খাওয়াবে। সেই 10 টাকার চালের স্বপ্ন দেখিয়ে তারা টানা 17 বছর ধরে দেশ ও দেশের মানুষকে শোষণ করেছে। 10 টাকার চাল তো মানুষ পায়নি, উল্টো চালের দাম মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপিও এখন ঠিক আওয়ামী লীগের পথেই হাঁটছে। তারাও একই কায়দায় ফ্যামিলি কার্ডের টোপ ফেলে জনগণের ভোট হাতিয়ে নিতে চাইছে। তিনি আরো অভিযোগ করেন, অতীতে দেখা গেছে এ ধরনের কার্ড বা সুবিধা সাধারণ মানুষ পায় না। এগুলো শেষ পর্যন্ত দলীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন এবং ঘোষ বাণিজ্যের হাতিয়ারে পরিণত হয়। মামা খালু বা দলীয় পরিচয় ছাড়া সাধারণ জনগণ এ কার্ডের সুবিধা পাবে না বলেও তিনি সতর্ক করে দেন। তার মতে রাষ্ট্রের টাকা আবারও দলীয়করণ করার পায়তারা চলছে। জাতীয় নাগরিক পার্টির এই নেতা তরুণ সমাজ এবং সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সস্তা স্লোগান বা কার্ডের লোভে এবার আর কোনো ভুল করা যাবে না। দেশের মানুষ গত 17 বছর ভোট দিতে পারেনি, তাই এবারের ভোটটি হতে হবে অত্যন্ত সচেতনভাবে। তিনি আরো বলেন, দেশ এখন আর কোনো ত্রাণ বা ভিক্ষা চায় না। দেশ চাই কর্মসংস্থান, ন্যায় বিচার আর একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, যেখানে ঘুষ ছাড়া চাকরি হবে এবং দলীয় পরিচয় ছাড়া মানুষ তার অধিকার পাবে। তাই কোনো কার্ডের ফাঁদে পা না দিয়ে প্রকৃত সংস্কার এবং রাষ্ট্র মেরামতের পক্ষে রায় দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কুমিল্লা 4 আসনের নির্বাচনের মাঠ যখন উত্তপ্ত, ঠিক তখনই আদালতের রায়ে বড়সড় ধাক্কা খেলেন বিএনপির 4 বারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। আইনি লড়াইয়ের শেষ মুহূর্তে এসে জানা গেল তিনি ঋণখেলাপি হিসেবেই সাব্যস্ত হয়েছেন। এর ফলে আগামী নির্বাচনে তার অংশগ্রহণ করা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঘটনার বিস্তারিত হলো, এর আগে হাইকোর্ট মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করেছিল, যা তাকে কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু সেই স্বস্তি আর টিকল না। আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশটি স্থগিত করে দিয়েছে। সোজা কথায় আদালতের সর্বোচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে আইনিভাবে তিনি এখন ঋণখেলাপি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই রায় ধানের শীষের এই প্রার্থীর জন্য বড়সড় একটি দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। আইনজীবীরা বলছেন, চেম্বার আদালতের এই আদেশের কারণে মঞ্জুরুল আহসান মুন্সী এখন আর বৈধ প্রার্থী হিসাবে গণ্য নাও হতে পারে। যদি তার প্রার্থিতা বাতিল হয়ে যায়, তবে কুমিল্লা 4 আসনে ভোটের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। স্থানীয় ভোটাররা মনে করছেন, বিএনপির এই হেভিওয়েট প্রার্থী যদি আইনি জটিলতায় মাঠ থেকে ছিটকে পড়েন, তবে এই আসনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিজয়ের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। হাসনাত আব্দুল্লাহর সমর্থকেরা মনে করছেন, শক্তিশালী প্রতিপক্ষ না থাকায় তারা জয়ের বন্দরে পৌঁছাতে পারবে। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করছে, একটি বিশেষ মহল ষড়যন্ত্র করে তাকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে চাইছে। তিনি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেও বাস্তবতা হচ্ছে হাতে সময় খুবই কম। আদালতের এমন কঠোর অবস্থান তার রাজনৈতিক কেরিয়ার এবং দলের বিজয়ের বড় একটি আঘাত হিসাবে দেখা হচ্ছে। এখন দেবিদ্বারের সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন, ব্যালট পেপারে শেষ পর্যন্ত কি ধানের শীষের প্রতীককে দেখা যাবে, নাকি ঋণখেলাপির দায়ে বাতিল হয়ে যাবে তার প্রার্থিতা, আর হাসনাত আব্দুল্লাহর জন্য ফাঁকা হয়ে যাবে পুরো মাঠ। আদালতের এই রায় আপাতত বলছে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি থাকছেন আর তার প্রার্থিতা এখন সুতোয় ঝুলছে। নির্বাচনের আগে পটুয়াখালী 3 আসনে জোটের রাজনীতিতে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। কেন্দ্রের মনোনয়ন বিপি নুরের পক্ষে থাকলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। স্থানীয় বিএনপির কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদলের সাবেক নেতা হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, যা জোটের রাজনীতিতে এক নতুন সংকটের জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত হয় তখন যখন কেন্দ্র থেকে বিপি নূরকে এই আসনে ভোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাদের দাবি, তারা বহিরাগত কাউকে নয়,
বরং দলের দুঃসময়ের কাণ্ডারি হাসান মামুনকেই এমপি হিসাবে দেখতে চান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গলাচেপা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান নিজেই হাসান মাহমুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতেই বোঝা যায় স্থানীয় বিএনপি কেন্দ্রের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসান মামুনের পাশেই শক্ত অবস্থান নিয়েছেন। এদিকে হাসান মামুনও আর নীরব থাকেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ। পোস্টে তিনি উল্লেখ করেছেন তিনি আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েছিলেন তিনি যদি মনোনয়ন না পান তবে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। তিনি আরো বলেন প্রয়োজনে দল তাকে বহিষ্কার করতে পারে, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন। হাসান মামুনের এই বিদ্রোহী অবস্থান পটুয়াখালীর রাজনীতির মাঠকে উত্তপ্ত করে তুলেছে। অন্যদিকে জোটের প্রার্থী বিপিন নূর পড়েছেন মহাবিপদে। তিনি অভিযোগ করেছেন যে দলীয় সিদ্ধান্ত থাকলেও স্থানীয় বিএনপির কাছ থেকে তিনি কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। উল্টো স্থানীয় নেতারা তার বিরোধিতায় নেমেছেন। বিপিন নূর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্বের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে। যদি তা না করা হয় তবে মিত্র দলগুলোর মধ্যেও সংকট তৈরি হবে এবং ভবিষ্যতে জোট রাজনীতির জন্য তা বড় হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন পটুয়াখালী 3 আসনের এই ঘটনা শুধু একটি আসনের সমস্যা নয়, বরং এটি বিএনপির চেইন অফ কমান্ড এবং জোট রক্ষার ক্ষেত্রে একটি বড় পরীক্ষা। এখন দেখার বিষয় বিএনপির হাই কমান্ড কি বিপিন নূরকে বিজয়ী করতে কঠোর অবস্থান নেবে, নাকি স্থানীয় জনমতের চাপে হাসান মামুনের বিষয়টি পুনর্বিবেচিত করবে। এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তার আগে এই ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। ভিডিওটি শেষ করার আগে আজকের ভিডিও শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একটিবার।